হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসলে কে? সাইফুদ্দিন আহমেদ নাকি এস এম ফরহাদ? ছাত্র সংঘের নিহতদেরকে তারা শহীদ হিসেবে উদযাপন করে এবং জামাত ইসলামী 1971-এর পজিশনকে তারা সরাসরি ডিফেন্ড না করতে পারলেও নানান রকম বুদ্ধিবৃত্তিক ছলচাতুরির মধ্য দিয়ে 71-এর গৌরবকে খাটো করার, 71-এর গণহত্যার প্রশ্নকে ধোঁয়াশাপূর্ণ করে দেওয়ার নানান রকম চেষ্টা তারা সার্বক্ষণিকভাবে অব্যাহত রাখে এবং বারবার করে পাকিস্তান পন্থাকে পুনরুজ্জীবিত করার যে চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে মানুষ যখন লড়াই করে তখন ভিকটিম প্লে করার যে বাজে রাজনীতি তারা করছেন তা অত্যন্ত সংকটজনক। কি লেজুর ভিত্তিক এবং কি লেজুর ভিত্তিক না, কি সেবামূলক এবং কি রাজনৈতিক, এটি নির্ধারণ করার একক ক্ষমতা কে ছাত্র শিবিরকে দিল? আমরা একই সঙ্গে বলতে চাই, হল দখলের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ফিরে আসতে দেওয়া হবে না। গেস্ট রুম, গণরুম, এগুলো যদি কেউ ফিরায় আনার চেষ্টা করে, শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে তার বিরোধিতা করবে এবং তাকে প্রতিরোধ করে ছাড়বে। আপনাকে চুজ করতে হবে, আপনি কি প্রান্তিক মানুষের পক্ষে, আপনি কি ধর্মীয় জাতিগত সংখ্যালঘুর পক্ষে, আপনি কি নারীর পক্ষে, আপনি কি শ্রমিকের পক্ষে, নাকি আপনি যারা নিষ্পেষণ করে তাদের পক্ষে। আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি যে 5ই আগস্ট 36শে জুলাইকে কেন্দ্র করে সারা দেশে যখন নানানভাবে জুলাই উদযাপনের সময় চলছে, ঠিক সেরকম একটা মুহূর্তেই ছাত্র শিবির বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি প্রোগ্রাম করেছে এবং সেই প্রোগ্রামে চিহ্নিত রাজাকার আত্মস্বীকৃত পাকিস্তানপন্থী বিভিন্ন নেতা, গোলাম আজম, মতিউর রহমান নিজামী সহ তাদের ছবি লাগিয়েছে এবং তার বিরোধিতা করে যখন সকল মতপথের শিক্ষার্থীরা একটা অবস্থান গ্রহণ করেছে এবং বামপন্থীরা একটা ভ্যানগার্ড ভূমিকা নিয়ে সেখানে যে জিনিসটিতে রেজিস্ট করেছে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর, সেই প্রক্টরকে প্রক্টোরিয়াল টিম পাঠাতে বাধ্য করেছে, তার পরবর্তীতে আমাদের প্রক্টর বলেছিলেন যে এই তাদের ছবি তো ছড়িয়ে ফেলা হয়েছেই এবং এটির কারণে তিনি যে পারমিট, সেই পারমিট ক্যান্সেল করছেন। অর্থাৎ তিনি বারবার করে বলেছেন যে তিনি এই জিনিসটিকে, আপনার এই যে কর্মকাণ্ডটি হয়েছে সেই কর্মকাণ্ডটি আর করতে নিষেধ করে দিয়েছেন। অর্থাৎ পরবর্তী 2 দিন প্রোগ্রাম করা যাবে না, এই প্রোগ্রাম করার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন আপনার এস এম ফরহাদ বা সাদিক কায়েম এদেরকে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ঠিক তার পরের 2 দিন ছাত্র শিবির কিন্তু মহা সমারোহে সেই প্রোগ্রামটি করে গেল। এটির মধ্য দিয়ে আমাদের প্রাথমিকভাবে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসলে কে? সাইফুদ্দিন আহমেদ নাকি এস এম ফরহাদ? কারণ যদি একজন প্রক্টরের চাওয়ার বিপরীতে একটা ছাত্র সংগঠন 2 দিন ধরে একটা কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতে তারা প্রক্টর ভিসির বিভিন্ন নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যে অন্যান্য বিভিন্ন কর্মকাণ্ড করবে না তার নিশ্চয়তা কি? আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমরা আসলে নিজেরাও চাইনি যে ছাত্র শিবিরের যে এজেন্ডা, সেই এজেন্ডা রাজনীতিতে প্রধান হয়ে উঠুক, কিন্তু তা প্রধান হয়ে উঠেছে ছাত্র শিবিরের নিজস্ব সংকটগুলির কারণে। তারা মুখে যতই বলুক না কেন যে তারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না, তারা 1977 সালে তৈরি হয়েছে, ফলে ছাত্র সংঘের দায়ও তাদের না, কিন্তু আমরা দেখি ঠিকই ছাত্র সংঘের নিহতদেরকে তারা শহীদ হিসেবে উদযাপন করে এবং জামাত ইসলামী 1971-এর পজিশনকে তারা সরাসরি ডিফেন্ড না করতে পারলেও নানান রকম বুদ্ধিবৃত্তিক ছলচাতুরির মধ্য দিয়ে 71-এর গৌরবকে খাটো করার, 71-এর গণহত্যার প্রশ্নকে ধোঁয়াশাপূর্ণ করে দেওয়ার নানান রকম চেষ্টা তারা সার্বক্ষণিকভাবে অব্যাহত রাখেন। এই প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে তারা সবসময় বিভিন্ন রকম গুপ্ততার কাজ করেন এবং বিভিন্ন রকম নীতিহীন স্ট্র্যাটেজি বা নীতিহীন কৌশল গ্রহণ করেন। সেই নীতিহীন কৌশলের মধ্যে একটা প্রকৃত জিনিস হলো যে আপনারা দেখতে পেয়েছেন যে তারা বারবার করে বলেন যে হলে তাদের কোনো কমিটি নাই, তাদের নাকি ছোট ছোট ভলেন্টিয়ারি টিম আছে। প্রথমত, টিম এবং কমিটির মধ্যে প্রকাশ্য এবং অপ্রকাশ্যের বাইরে কি পার্থক্য আছে তা আমার কাছে বোধগম্য নয়। দ্বিতীয়ত, তারা নিজেরাই বলছেন যে সেখানে নাকি সেবামূলক কার্যক্রম করা যাবে। তাহলে কি লেজুর ভিত্তিক এবং কি লেজুর ভিত্তিক না, কি সেবামূলক এবং কি রাজনৈতিক, এটি নির্ধারণ করার একক ক্ষমতা কে ছাত্র শিবিরকে দিল? একটা সংগঠন চাইলেই নিজের মতো করে নানান বিষয়ে নিজের রাজনীতি চালাতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যখন একটা সংগঠনের বিরুদ্ধে বারবার করে গুপ্ততার কথা উঠছে, তখন সেই সংগঠনের নেতা কারা, কর্মী কারা, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার যে দায়, সেই দায় তাদের থেকেই যায় এবং বারবার করে পাকিস্তান পন্থাকে পুনরুজ্জীবিত করার যে চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে মানুষ যখন লড়াই করে তখন ভিকটিম প্লে করার যে বাজে রাজনীতি তারা করছেন তা অত্যন্ত সংকটজনক। আসলে রাজনীতি না থাকলে শিবিরের জন্য সবচেয়ে সুবিধা, কারণ তারা গুপ্ত মডেলের এক্সপার্ট। সো যার ফলে কোনো একটা জায়গায় রাজনীতি না করে কিভাবে রাজনীতি করা যায় সে ব্যাপারে তাদের যে দক্ষতা, এই দক্ষতা কারো নাই। সেই জন্যই যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল হল কমিটি দিল, তখন তারা ভয় পেল যে তাদের যে একক প্রভাব বলয়
হলগুলিতে নিশ্চিত হয়েছে, সেই একক প্রভাব বলয়ে হয়তো একটা ভাগ বসতে পারে, হয়তো সেখানে একটা কাউন্টার ফোর্স দাঁড়িয়ে যেতে পারে। সেই কারণেই তারা কিন্তু এই জাতীয় বিভিন্ন যে মবের পায়তারা, সেই পায়তারাগুলিতে অংশগ্রহণ করলো। আমরা একই সঙ্গে বলতে চাই, হল দখলের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ফিরে আসতে দেওয়া হবে না। গেস্ট রুম, গণরুম, এগুলো যদি কেউ ফিরায় আনার চেষ্টা করে, শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে তার বিরোধিতা করবে এবং তাকে প্রতিরোধ করে ছাড়বে। কিন্তু একই সঙ্গে এটা নিশ্চিত করা জরুরি যে কোনো গণরুম যদি বন্ধ করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আবাসন প্রয়োজন। আমরা যদি একটা পূর্ণাঙ্গ আবাসনের বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে পারতাম, তাহলে কোনো শিক্ষার্থীকে সিটের কথা বলে রাজনীতি করাতে বাধ্য করানো হবে, এরকম কোনো পরিস্থিতি বা বাস্তবতাই বিরাজ করতো না। যদি আমরা এটাও ধরে নেই যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে 4-5 বছর সময় লাগবে, আমরা দেখেছি যে কিভাবে করে শেখ রাসেল টাওয়ারের মধ্য দিয়ে কর্মচারীদের আবাসনের ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় করেছেন। আমরা জগন্নাথ হলে রবীন্দ্র ভবনের মতো ভবন দেখেছি, যার জগন্নাথ হলের আবাসন সংকট মিটিয়েছে। একইভাবে প্রতিটা হলে একটা মাস্টার প্ল্যানের আওতায় আবাসন সংকট যেটা, সেই আবাসন সংকট মেটাতে পারা অত্যন্ত জরুরি। আবাসন সংকট যদি মিটিয়ে দেওয়া হয় এবং সেটি করতে যদি 4-5 বছর সময়ও লাগে, এই মধ্যবর্তী সময়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আবাসনের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে আমরা যদি একটি নীতিমালা প্রণয়ন করতে পারি, তাহলে প্রথম বর্ষের ভালনারেবল শিক্ষার্থীদেরকে ব্যবহার করার যে রাজনীতি, সেই রাজনীতিও পরাজিত হবে। ফলে যদি ছাত্রদল বা অন্য কোনো বৃহৎ বুর্জোয়া ছাত্র সংগঠন পরবর্তীতে এই কাজগুলি করতে চায়, তাহলে কিন্তু তারাও সে কাজগুলি করে উঠতে পারবে না। কিন্তু তা না করে রাজনীতিকে নিষিদ্ধ করার, রাজনীতিকে ক্রিমিনালাইজ করার এবং এনজিওবাদী রাজনীতি নিয়ে আসার যেই ক্রাইসিস তৈরি হয়েছে, সেই ক্রাইসিসের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ছাত্র দল বলুন বা ছাত্র শিবির বলুন, তাদের কাজ হলগুলিতে ফিল্টার দেওয়া না। ফিল্টার দেওয়া কোনো রাজনীতি নয়, কথা সত্য। কিন্তু ফিল্টার দেওয়া আসলে একটা এনজিও রাজনীতি, যে রাজনীতি শিবির করেন। এর মধ্যে দিয়ে তারা যেটি করে, কেন তাদের এখানে সুপেয় পানি নেই, এই প্রশ্ন করার বদলে সে ছাত্র সংগঠনগুলিকে এই লাইনে প্রবাহিত করে যে আপনারা এগুলির প্রতিবাদ না করে বাজেটে আপনার কেন হচ্ছে এটার ব্যবস্থা করা হচ্ছে না, এই প্রতি প্রশ্ন না করে আপনারা উল্টো কি করছেন, আপনারা প্রশাসনকে যাতে কারো প্রশ্ন করতে না হয় সেই ব্যবস্থা করে দিচ্ছেন। প্রশাসনের তৈরি হওয়া যে সংকটগুলি, সেই সংকটগুলি প্রশাসনের কাছে আপনার তার বিহিত না চেয়ে প্রশাসনকে এই বাজেটে ঠান্ডা পানির ফিল্টার দিতে বাধ্য না করে আপনি নিজে একটা খয়রাতি রাজনীতির মধ্য দিয়ে রাজনীতি এবং এনজিওর মধ্যে একটা মানে কি বলবো গোলযোগ মানে একটা কনফিউশন সৃষ্টি করছেন, এবং এর মধ্য দিয়ে আপনি সাংগঠনিক প্রচারণা ঠিকই করছেন, কিন্তু আপনার যে রাজনৈতিকতা, সেই রাজনৈতিকতাকে আড়াল করে আপনি একটা অরাজনৈতিকতার মোড়কে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। এ কাজ অত্যন্ত নিন্দাজনক এবং অগ্রহণযোগ্য। একটা ছাত্র সংগঠন সে অবশ্যই সিনেমা দেখাবে, সে অবশ্যই পাঠচক্র করবে, সে অবশ্যই সভা, সেমিনার, সিম্পোজিয়াম করবে। সেগুলো রাজনীতির অংশ। অরাজনৈতিক বলে পৃথিবীতে কোনো কিছু নাই। সবসময় দুইটা সাইড থাকে, আপনাকে চুজ করতে হবে। আপনি কি প্রান্তিক মানুষের পক্ষে, আপনি কি ধর্মীয় জাতিগত সংখ্যালঘুর পক্ষে, আপনি কি নারীর পক্ষে, আপনি কি শ্রমিকের পক্ষে, নাকি আপনি যারা নিষ্পেষণ করে তাদের পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের দিনের রাজনীতি এই দুই ভাগেই মোটা দাগে ভাগ হয়ে